শুভদুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছে আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দেশের অর্থনৈতিক কাঠামোয় ক্ষুদ্র মাঝারি উদ্যোগ বা এসএমই খাত অত্যন্ত শক্তিশালী স্তম্ভ। কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক বিকাশে বড় ভূমিকা রয়েছে এই খাতের। কিন্তু ব্যাপক সম্ভাবনাময় এই খাত প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে পড়ছে। বর্তমানে দেশে এসএমইর সংখ্যা প্রায় 1 কোটিরও বেশি। এ খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় 3 কোটি 60 লাখ মানুষের, অর্থাৎ শিল্প খাতে কর্মসংস্থানের 87% এই খাতে। কিন্তু এত কিছুর পরেও এই খাত নিয়ে রয়েছে নানান সংকট, নানা জটিলতা এবং নানা সংকটে পিছিয়ে পড়ছে এই খাত। কেন পিছিয়ে পড়ছে, সংকটগুলো কোথায়, প্রতিবন্ধকতাগুলো কোথায়, বাধা কোথায়, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। এসএমই খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো কি। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন আজকে স্টুডিওতে। একজন জনাব মোহাম্মদ রাশেদুল করিম মুন্না, উদ্যোক্তা এবং রপ্তানিকারক। সাথে আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ এবং গবেষণা পরিচালক, BIS। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। প্রথমেই জনাব মুন্না ভাই, আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে। সেটি হচ্ছে যে আমরা জানি যে এসএমই খাত একটি সম্ভাবনাময় একটি খাত। আসলে সব মিলে একটু যদি বলতেন যে দেশের এসএমই খাতের বর্তমান অবস্থা কি, কেমন চলছে বা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে আমরা দেখেছি গত কয়েক বছর ধরে কিন্তু একটা অস্থিরতা ছিল, এর মধ্যে পট পরিবর্তন, এবং সেই জায়গাতে আমাদের আশা ছিল অর্থনৈতিক গতি বৃদ্ধি পাবে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এক ধরনের ছন্দপতনের মধ্যে আমরা আছি। আমাদের টোটাল সাপ্লাই চেইন স্থবির হয়ে গেছে, একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। আর্থিক খাতের সংশ্লিষ্ট যারা আছে তারা আগেও হচ্ছে এসএমইদেরকে সেভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়নি। আমরা দেখেছি গত 1 বছরের উপর তারা যেভাবে কনজারভেটিভ অ্যাপ্লিকেশনে আছে, সেখানে নতুনভাবে এসএমইদেরকে সেই ধরনের আর্থিক সুযোগটা দেওয়ার ক্ষেত্রে তারা এক ধরনের বলবো যে নিরুৎসাহিত ছিলেন। তো সব কিছু মিলে সাপ্লাই চেইনে যদি উদ্যোক্তারা যে পণ্যটা তৈরি করছে, সেই পণ্যটা যদি সঠিকভাবে বাজারে সময় মতো বিক্রি করতে না পারে, তাহলে কিন্তু তার মূলধনটা আসবে না, তার লাভটা হবে না, সে আবার নতুনভাবে বিনিয়োগ করতে পারবে না। সুতরাং এই যে সাপ্লাই চেইনের যে একটা বড় ধরনের যে স্থবিরতা, এইটাই আসলে এসএমই খাতে সংশ্লিষ্ট যারা আছে তারা একটা বড় সংকটের মধ্যে আছে। একটা বলবো যে অনেক উদ্যোক্তাই আমরা দেখেছি গত কয়েক মাস ধরে বলছে যে অনেকেই ফাইনালি বেশ কিছু যে উদ্যোগটা নিয়েছিল, ধুকে ধুকে তারা চলছিল, অনেক কিন্তু বন্ধ হয়ে গেছে। সুতরাং সময় এসেছে সরকারকে এই বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া। কারণ যে কথাটা অলরেডি আপনি বলেছেন যে আমাদের জিডিপিতে যে কন্ট্রিবিউশনটা আছে, সেই জায়গাতে বা সার্বিকভাবে অর্থনীতিতে যদি এসএমইদেরকে সেভাবে সুরক্ষা না দেওয়া যায়, তাহলে কিন্তু একটা আর্থিকভাবে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে দেশ পড়বে। সুতরাং সেই সাথে কর্মসংস্থান, বিনিয়োগ এবং বাজার সম্প্রসারণ, এই জায়গাটাকে অ্যাড্রেস করে সরকারকে মধ্যে কিছু দ্রুত জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়াটা অতি জরুরি হয়ে গেছে। জনাব মাহফুজ কবির, আপনার কাছ থেকে আসতে চাই। এই খাতের জন্য আসলে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আপনার দৃষ্টিতে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য বা এসএমই খাতের উন্নয়নের জন্য আসলে এখন সরকার কি উদ্যোগগুলো নেওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ। আসলে চ্যালেঞ্জের দুটো ধাপ আছে। একটা হলো যে এই 2024 জুলাই যেটা গণ অভ্যুত্থান হলো, তো তার আগে কিছু ট্রেডিশনাল যে একটা চ্যালেঞ্জ সেগুলো তো ছিলই। মানে এর মধ্যে একটা হলো যে এই ব্যাংক লোনের ক্ষেত্রে যে পলিসি আছে বাংলাদেশ ব্যাংকের, তো সেই পলিসির ইমপ্লিমেন্টেশন ঠিক মতো হতো না। তার মানে হলো যে একটা নীতি তৈরি করে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে যে আসলে এসএমই খাতকে অগ্রাধিকার দিয়ে এবং সারা দেশ জুড়ে একটা ম্যাপিং করে যে কোথায় কোথায় কোন এসএমই রয়েছে, তো তাদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া এবং তাদের জন্য যে ক্রেডিট সাপ্লাই, তো সেগুলো তো একরকমের ছিল। তো সেই জায়গাতেও কিন্তু দেখা গেছে যে আসলে তাদের জন্য যতটুকু বলা হয়েছে সেই অনুযায়ী আসলে এই পলিসিটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। আর অন্যদিকে নানা রকমের অন্য প্রতিবন্ধকতা, বিশেষ করে যে রেগুলেটরি যে সমস্ত প্রবলেমগুলো, মানে সেখানে লাইসেন্সিং, তারপরে এই ট্যাক্সের ক্ষেত্রে এক ধরনের যে বিমাতা সুলভ আচরণ, মানে হলো যে শিল্পে মানে বড় শিল্পের জন্য এক রকমের পলিসি,
আবার হলো যে ছোট মাঝারি তাদের জন্য আরেক রকম, বা অতি ক্ষুদ্র আছে অনেক উদ্যোগ, তো সেগুলোর জন্য দেখা যায় তারা নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছে এই নতুন লাইসেন্সিং করতে গিয়ে, তারপরে এনভায়রনমেন্টাল রেগুলেশন, অ্যাট দ্য সেম টাইমে যে ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে যেটা একটা সবচেয়ে বড় সমস্যা ছিল সেটা হলো যে অনেক ক্ষুদ্র উদ্যোগ তাদের কিন্তু এরকম যে ব্যালেন্স শিট বা এরকম অডিট রিপোর্ট সেগুলো নাই, এই কারণে গিয়ে ওই কাগজপত্র না থাকার কারণে ব্যাংকে গিয়ে তারা লোন পেত না। ওই সমস্যা তো ছিলই, সেগুলো আছে। এর পাশাপাশি এখন যেটি হয়েছে নতুন করে সেটা হলো যে ব্যাংক এখন এক্সট্রিমলি কনজারভেটিভ একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি তারা ইমপ্লিমেন্ট করছে। এখানে বড় মাঝারি ছোট বলে কোনো কথা নেই, আসলে সবার জন্যই একটা একই সমস্যা। তো এর মধ্যে সবচেয়ে বড় বিপদে পড়ে গেছেন কিন্তু এসএমই গুলো। আর আরেকটা যেটা বড় বিপদ হয়েছে সেটা হলো যে এত হাই ইন্টারেস্ট, মানে এমনিতে বড়দের জন্য যে ইন্টারেস্ট 15-15%, কিন্তু এসএমইর জন্য হলো যে কোনো রেট নির্দিষ্ট করে দেওয়া নেই। এটা সবচেয়ে বড় বিপদ। এখন ব্যাংক যতটুকু চায়, ব্যাংক এবং ক্লায়েন্টের মধ্যে রিলেশনশিপের বেসিসে নাকি হবে, তো এটা একটা বড় সমস্যা। এবং তার পাশাপাশি একটা মনিটরিং চার্জ আছে, তো এটা সব মিলে দেখা যায় যে 17-18% হয়ে যায় হচ্ছে তার ইন্টারেস্ট, মানে ইফেক্টিভ ইন্টারেস্টেড। এখন মানে আমি যে বিভিন্ন জায়গাতে গবেষণা করতে গেছি, গ্রামে গঞ্জে যেগুলো ইভেন মিডিয়াম এন্টারপ্রাইজ, তারাও বলছে যে আমরা এখন ব্যাংক থেকে তো লোন নিতে পারছি না, তার কারণ যদি ব্যাংক দিতেও চায় আমরা সেটা অ্যাফোর্ড করতে পারবো না। তো তার কারণ 18% তো আমার মুনাফাই হয় না। তো এখন কোনো মতে আমরা ঠিক আছে, এইভাবে একটু আরো কিছুদিন দেখি কি অবস্থা দাঁড়ায়। তো এই যদি অবস্থা হয় তাহলে এখন কি করবে তারা, এবং তারা যে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করছে এবং 1 কোটির বেশি যে উদ্যোগ যেটা আপনি বললেন যে টোটাল এসএমই, তারা তো আসলে পুরো ইন্ডাস্ট্রির ব্যাকবোন, সার্ভিসের ব্যাকবোন। ইভেন এই যে অ্যাগ্রো বেস যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে তার পুরোটাই তো আসে হচ্ছে আপনার এই যে এসএমই থেকে। হ্যাঁ, তো এখন এই জায়গাতে ইভেন বড় বড় যে সমস্ত শিল্প কারখানা তাদেরও কিন্তু এটা ব্যাকওয়ার্ড হিসেবে এই এসএমই গুলো আছে, মানে সব মিলিয়ে এসএমই যে ঝুঁকির মধ্যে আছে। তো সেইগুলো কিন্তু অর্থনীতিতে আসলে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির ক্ষেত্রে যেরকম একটা প্রবলেম, এবং একই সঙ্গে এই এসএমই গুলোর যেহেতু অপারেটিং কস্ট অনেক বেড়ে গেছে এবং তারা যে সমস্ত রিস্ক ফেস করছে, এটার কারণে কিন্তু আমাদের ইনফ্লেশনও কমানো যাচ্ছে না, মানে পুরো মানে প্রক্রিয়াটাই জটিল হয়ে গেছে। মানে এমন জটিল যে যারা এসএমইর ওনার এবং যারা এসএমইতে এমপ্লয়েড এবং একদম দূর দূরান্তে গ্রাম পর্যায়ে যেরকম একটা এসএমই গুলো আছে, তো সেখানে মানে মানুষের তো নতুন করে একটা স্বপ্ন দেখার কথা ছিল যে সময়টাতে, কিন্তু সেই জায়গাতে আসলে চ্যালেঞ্জগুলো এত বেশি হয়ে উঠছে যেগুলোর জন্য একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করা ছাড়া আসলে আর কোনো উপায় আমি দেখছি না। জনাব মুন্না, আপনি যদি যুক্ত করতেন এর সাথে, যে আমরা জানি যে ব্যাপক সম্ভাবনা আছে খাতের, কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জের কথা আপনারা বরাবরই বলে আসছেন। চ্যালেঞ্জগুলো কি এবং প্রতিবন্ধকতাগুলো কি, যদি একটু আপনি আমি ওনার সাথে সম্পর্কভাবে বলছি ফাইন্যান্সিয়াল জায়গাটাতে, যে এসএমই যে সংজ্ঞাটা আছে এটা গত কয়েক বছর ধরে কিন্তু আমরা সরকারের কাছে তুলে ধরেছিলাম যে মাইক্রো এবং কর্পোরেট সেক্টরে যারা আছে তারা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাচ্ছে না, বা সরকারের যে নীতি সহায়তাগুলো আছে সেটা থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং এই সংজ্ঞার মধ্যে মাইক্রো এবং কর্পোরেট সেক্টরকে আলাদা একটা খাত হিসেবে চিহ্নিত করে তাদের জন্য আলাদা ফাইন্যান্সিয়াল পলিসি হওয়া দরকার, যাতে যে ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের জায়গাতে যে সহযোগিতা করার কথা সেটা যেহেতু তারা করছে না, তাদের জবাবদিহিতা আওতায় এনে নতুনভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া দরকার। এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে একটা আলাদা সেল করা এবং সেক্ষেত্রে মনিটরিং করা দরকার, যাতে এই ব্যাংকগুলো সত্যিকার অর্থেই নতুন নতুন উদ্যোক্তা বা এসএমই সেক্টরে যারা আছে, বিশেষ করে মাইক্রো এবং কর্পোরেট সেক্টরে যারা আছে, তারা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা যাতে অবশ্যই পেতে পারে। যেটা উনি অলরেডি বলেছেন, যে আমিও বলেছি, সরকার গত 1 বছরের উপরে আমরা দেখছি সিরিয়াসভাবে কনজারভেটিভ পলিসিতে আছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। ইনিশিয়ালি সেটা ঠিক ছিল, যেহেতু বড় ধরনের দুর্বৃত্তরা হচ্ছে বড় বড় টাকা নিয়ে পালিয়ে গেছে, সেই জায়গাতে যারা ব্যবসা করছে মাথায় রাখতে হবে যে এসএমই সেক্টরে যারা আছে বা যারা বিজনেস করছে অনেক কষ্ট করে চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা কিন্তু সার্ভাইভ করছে। সুতরাং এই যে এটা কিন্তু ডে নাইট একটা বিষয় না, এটাও কিন্তু এক ধরনের আর্ট, যেটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে গেলে, অপারেশনে যেতে গেলে কিন্তু একটা সময় লাগে। সুতরাং এই যে একদল উদ্যোক্তা, বিশেষ করে মাইক্রো, কর্পোরেট এবং এসএমই সেক্টরে যারা আছে, তারা বিভিন্নভাবে সার্ভাইভ করছে, এরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, এখানে সরকারকে সিরিয়াসলি এখন থেকে ভাবতে হবে। অলরেডি দেরি হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যেটা বলছি, আমাদের এসএমই সেক্টরে যে বড় ব্যারিয়ার দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমাদের দেখেছি যে চায়না, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া এই সব, বা ইভেন ইন্ডিয়াতে এই এসএমই সেক্টরের যে স্কিল বা টেকনোলজি নতুন নতুন যেটা এসেছে সেটাকে অ্যাডাপ্ট করার জন্য তারা কিন্তু আপস্কেলের বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। সেই জায়গাতে কিছু সার্ভিস সেন্টার বা ইনস্টিটিউট তারা গড়ে তুলেছে। বাংলাদেশে এই জায়গাতে একটা বড় ধরনের গ্যাপ আছে, যেটা সময় এসেছে
যে আমরা এই জায়গাতে যে সমস্ত এসএমইরা কাজ করছে সেক্টর ওয়াইজ কীভাবে ইনিশিয়েটিভ নেওয়া যায়। আমরা দেখেছি যে এসএমইরা যে ধরনের পণ্যটা তৈরি করছে সেটা স্থানীয় বাজারে মূলত বিক্রয় করছে। সেক্ষেত্রে আমাদের যে পলিসিগুলো আছে যে কেউ যে কোনো ধরনের পণ্য ইম্পোর্ট করে এই এসএমইদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থাটা নেওয়া হয়নি কিন্তু, এবং যে কারণে দেখা যাচ্ছে যে অবারিতভাবে অনেক কিছু ইম্পোর্ট হয়ে এই এসএমইদের যে সুরক্ষা দেওয়া বা তাদেরকে সাপোর্ট দেওয়া বা তাদেরকে গ্রো করার জন্য যে একটা টাইম ফ্রেম দেওয়ার দরকার, এই জায়গাতে হচ্ছে সরকারকে একটু চিন্তা করা দরকার যে আমাদের ইম্পোর্ট পলিসির জায়গাতে বিশেষ করে যে সমস্ত পণ্যগুলো ইতিমধ্যে এসএমইরা তৈরি করছে তাদেরকে কীভাবে সুরক্ষা দেওয়া যায়। আমরা দেখেছি যে আমাদের প্রতিযোগী দেশগুলা 25 থেকে 36% পর্যন্ত এসএমইদের পণ্য সরকারিভাবে কেনার বাধ্যবাধকতা আছে। এই জায়গাতে আমরা দেখেছি যে সরকার যে যদিও রিসেন্টলি একটা ইনিশিয়েটিভ নিচ্ছে শিল্প মন্ত্রণালয় যে গভর্নমেন্টের প্রকিউরমেন্ট পলিসিতে যদি এসএমইদের পণ্য কেনার বাধ্যবাধকতা থাকে তাহলে কিন্তু তাদেরকে এক ধরনের সুরক্ষা দেওয়া যাবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিযোগী দেশগুলো সেই কাজটা করেছে। আমাদের R&D এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে একটা বড় ব্যারিয়ার। এই ক্ষেত্রে আমি মনে করি যে গুরুত্ব দেওয়া দরকার যাতে এসএমইরা তাদের নিজস্ব চিন্তা নিজস্ব চেষ্টায় যে পণ্যগুলো তৈরি করছে সেখানে যদি আধুনিক প্রযুক্তির এবং আধুনিক যেই আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করছে রিসার্চ করে যে প্রোডাক্টগুলো ডেভেলপ করার সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এসএমইদেরকে একটা লিঙ্কেজ করে দিয়েছে। এই জায়গাটাতে হয়তো আমাদের সময় আসছে, কারণ সামনে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনে একটা বড় চ্যালেঞ্জ আসছে। সেক্ষেত্রে কিন্তু এসএমইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এখন থেকেই যদি তাদেরকে সেভাবে সাপোর্ট না দেওয়া যায়, তাদের সক্ষমতার জায়গাটা যদি বৃদ্ধি করা না যায়, তাহলে কিন্তু এই সেক্টরে যারা আছে তারা আরো বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়বে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, চায়না বা ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া বা ফিলিপিন, ইভেন ইন্ডিয়া, তারা টেকনোলজি ব্যবহার করার কারণে একই পরিমাণ পণ্য যে অল্প পরিমাণ শ্রম বা জনবল ব্যবহার করে তারা কাজ করতে পারছে, আমাদের সেই ধরনের কাজটা করতে 4 থেকে 5 গুণ শ্রমিক লাগছে। অর্থাৎ আমাদের কস্ট অফ প্রোডাকশনটা কিন্তু বেড়ে যাচ্ছে। আবার অ্যাজ এ ক্রেতা হিসেবে আমি ইভেন স্থানীয় বাজারে যখন আমি কিনতে যাব, সেই পণ্যের মানটা ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু এই যে টেকনোলজি একটা বড় ইম্প্যাক্ট ফেলে। সুতরাং এই জায়গাটাতে আমাদের চিন্তা করা দরকার যে এই জায়গাতে কি ধরনের একটা সাপোর্টিং অর্গানাইজেশন বিল্ড আপ করা যায়। পাশাপাশি আমি বলবো যে বাজারজাত হচ্ছে একটা বড় ব্যারিয়ার। ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করেছে। সুতরাং যদি চিন্তাটা করা যেত এভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা থানায় বা প্রত্যেকটা এরিয়াতে যে স্ট্রেন্থ বা স্কিল বা নলেজ বা প্রোডাক্ট ক্যাটাগরি ডেভেলপ করেছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা প্ল্যান করা দরকার। এবং সেই বিষয়টা খুব গুরুত্ব হয়ে গেছে যে আমরা যেটা থাইল্যান্ডে দেখেছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা প্রোডাক্টকে তারা ফোকাস করে ডেভেলপ করার উদ্যোগ নিয়েছে। অর্থাৎ এই যে ছোট ছোট উদ্যোক্তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কাজ করছে, এদের পরিধিটা যদি সমন্বিতভাবে বড় করার চেষ্টার ক্ষেত্রে এই ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যানটা খুব সাহায্য করবে। কারণ সরকার অনেক মন্ত্রণালয় অনেক প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছে, দেখা যাচ্ছে এটার মধ্যে সমন্বয়ের একটা বড় ধরনের ঘাটতি আছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের জন্য চিন্তাটা করে প্রজেক্টগুলো করা হচ্ছে, সেই জায়গাতে যারা সহযোগিতা পাওয়ার কথা তারা জানেও না যে এই ধরনের প্রোগ্রাম বা প্রজেক্ট ওই ডিস্ট্রিক্টে বা ওই থানাতে বা ওর এলাকাতে চলছে। সুতরাং এই ক্ষেত্রে সরকারের অষ্টম পরিকল্পনা যেটা নেওয়া হচ্ছে, এই কনসেপ্টগুলো আনা দরকার। এবং সর্বোপরি আমি একটা বলবো যে গভর্নমেন্ট এলডিসি গ্র্যাজুয়েশনকে মাথায় রেখে 8টা সেক্টরকে ফোকাস করে কিছু ইনিশিয়েটিভ নিতে যাচ্ছে। সেক্ষেত্রে যেটা আপনি বলেছেন যে আমাদের অর্থনীতিতে বড় অংশ এসএমইরা অবদান রাখছে, তাদের যে সমস্ত প্রোডাক্টগুলি তৈরি হয় মূলত হ্যান্ডমেড প্রোডাক্ট বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্ট, এই ক্যাটাগরিতে তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, তাদের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সরকারের যে আগামী দিনের যে প্রোগ্রামগুলো আছে সেক্ষেত্রে এসএমইদেরকে কিভাবে অ্যাকোমোডেশন করা যায়, এটা খুব জরুরি হয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে সরকারকে বলবো এই বিষয়টাকে সিরিয়াসলি গুরুত্ব দিয়ে চিন্তা করা এবং সিদ্ধান্ত নাও। ডক্টর মাহফুজ কবির, আপনি যদি এই বিষয়ে যুক্ত করতেন যে এই যে ভাই সংকটগুলোর কথা বললেন এবং বাধাগুলোর কথা বললেন, এগুলো দূর করার ক্ষেত্রে সরকার কি ইনিশিয়েটিভ বা কি উদ্যোগ নিতে পারে, বা আসলে কোনো বাস্তবতা আছে কিনা? না, অবশ্যই। আসলে সরকারের তো দায়িত্বই প্রধান। সরকার তো আর নিজের রপ্তানি করবে না, রপ্তানি তো করবে বা হয়তো বাজারজাত করবে বা কর্মসংস্থান তৈরি করা, নতুন নতুন শিল্প কারখানা স্থাপন বা এসএমইর উদ্যোগগুলো গ্রহণ করা, এগুলো সমস্তই হচ্ছে প্রাইভেট সেক্টরের কাজ। কিন্তু সরকারের মূল কাজটা হচ্ছে যে এখানে যদি কোনো বাধা থাকে সেটা দূর করা, এবং যদি নতুন কোনো পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন হয় তাহলে সেটা করা। তো সেই বিষয়গুলো আমরা চাই। এবং একই সঙ্গে যে এলডিসি গ্র্যাজুয়েশন যেটি হচ্ছে, মানে 2026 সালের নভেম্বরে তো আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছি। তো এখানে যে যতগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আসলে এই এসএমইদের, তার কারণ তারা এমনিতে ব্যাকএন্ডে কাজ করে,
মূল যে ইন্ডাস্ট্রি তার জন্য যে সাপ্লাই, সেই সাপ্লাইটা কিন্তু এসএমই থেকে আসে এবং একই সঙ্গে তারা নিজেরা ফিনিশ গুড তৈরি করে, যেটা আসলে লোকালি বিক্রি হয়। এবং কিছু কিছু জায়গাতে বিশেষ করে ওনাদের যে অর্গানাইজেশন, যে ক্রিয়েশন বিডি বা আরও অনেক এরকম অর্গানাইজেশন রয়েছে, তো তারা কিন্তু উঠে আসছে বৈচিত্র্যমুখী পণ্য নিয়ে, বিশেষ করে যে পাটজাত যে সমস্ত বৈচিত্র্যমুখী পণ্য বা অনেক হস্তশিল্প, কুটির শিল্প, তো সেগুলো কিন্তু রপ্তানি হচ্ছে এখন বিশ্ববাজারে। তো এখন এই জায়গাতে বৈচিত্র্যকরণের একটা বড় সুযোগ কিন্তু আছে, যে যেখানে আসলে এই স্কিল ডেভেলপমেন্ট এবং একই সঙ্গে যে ক্যাপিটাল এই জায়গাতে সাপোর্ট দেওয়া, মানে বিশেষ করে যে মেশিনারি, তো সেগুলো আবার নিউ টেকনোলজি, সেগুলোতে এক ধরনের সাপোর্ট। বিশেষ করে আমি বলবো যে সেখানে কিন্তু সহজেই আমরা ভর্তুকি দিতে পারি, অথবা যদি এমন হয় যে তাদেরকে কম খরচে যদি এইরকম যন্ত্রপাতি স্থাপনের যদি এটা সুযোগ দেওয়া হয় কম সুদের হারে, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব। মানে এই আপগ্রেডেশনটা এটা করা অবশ্যই দরকার, এবং সেটা না করলে কিন্তু প্রতিযোগিতা আমরা পিছিয়ে যাবো, এটা তো আমরা বুঝতে পারছি। আর দ্বিতীয় যে বিষয়টি যেটা খুব জরুরি, সেটা হলো যে যেহেতু দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান তৈরিতে এই যে এসএমইগুলোর একটা বড় ভূমিকা আছে, এবং আমি মনে করি যে তারাই আসলে প্রাইমারি রোল প্লে করে। তো অন্যান্য শিল্প কারখানা নিশ্চয়ই করে, কিন্তু এই যেহেতু এসএমইগুলো একেবারে প্রত্যন্ত অঞ্চলের থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গাতে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের জন্য আলাদা করে শিল্পাঞ্চলের তেমন কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা দরকার হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উইদাউট এনি ডেডিকেটেড সাপোর্ট তারা কিন্তু গড়ে উঠেছে। সুতরাং যারা এই এত কিছু নিজেরাই করলো, তো তাদেরকে কেন আমরা একটু এগিয়ে দেবো না এবং তাদের বিপদে পাশে দাঁড়াবো না? তো সুতরাং এই বিষয়টা আমাদের একটু চিন্তা করা জরুরি, যে তাদেরকে কিভাবে আরেকটু সহায়তার হাত বাড়িয়ে দেওয়া যায়, এবং অল্প দিলে তারা কিন্তু বেশি রিটার্ন দেয়, এটা আমরা সবাই জানি। তো এটা একটা জিনিস। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের যে এখন এই মুহূর্তে কিন্তু আসলে কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই। মানে অষ্টমটা আমরা মোটামুটি এই বছরই পার হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে। নবমটা আসার ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকার বলেছে যে না ঠিক আছে, পরবর্তী যারা রাজনৈতিক সরকার আসবে তারাই করবে। কিন্তু এখন তো আসলে নির্বাচনের মৌসুম, তো এই মুহূর্তে আসলে যেটা সবচেয়ে বড় কাজ করতে হবে সেটা হলো এই যে যারা রাজনৈতিক দল, যারা ক্ষমতা যাওয়ার হয়তো স্বপ্ন দেখছেন, তাদের প্রত্যেকের যে নির্বাচনী ইশতেহার প্রত্যেকটা জায়গাতে আমি মনে করি যে এসএমইর জন্য পরিষ্কার করে তাদের কমিটমেন্ট থাকতে হবে। সেখানে যে প্রতিশ্রুতি দিতে হবে সেগুলোর বাস্তবায়নের জন্য তাদের কৌশলগুলো কি হবে সেটা তাদেরকে বলে দিতে হবে। এই পলিটিক্যাল কমিটমেন্ট যদি থাকে, আমি মনে করি যে এটা কিন্তু একটা বড় প্রোটেকশন এই এসএমইর জন্য। তো সেটা করতে হবে। এই অন্তর্বর্তী সরকার তো মূলত সংস্কারের কাজ করছে, তো এই জায়গাতে তাদের কাছে প্রত্যাশা করার হয়তো তেমন কোনো কিছু নেই এই আপাতত এই নির্বাচনের আগে। কিন্তু পরবর্তীতে যারা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবেন, তো তাদের দিক থেকে স্ট্রং কমিটমেন্ট থাকতে হবে। আমরা বিভিন্ন দফা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু আমরা পরিষ্কার করে কিন্তু এসএমইর জন্য তেমন কোনো মানে খুব শক্ত পদক্ষেপ কি নেওয়া হবে সেগুলো কিন্তু এখন তারা কেউ কিছু বলছেন না। এখনই বলতে হবে তাদের, এবং সেই প্রতিশ্রুতি দিয়ে সেটা রক্ষাও করতে হবে। জনাব মুন্না, আপনি যদি যুক্ত করতেন যে আমরা জানি যে প্রতিবেশী দেশ অনেক দেশ এই তাদের জিডিপিতে 60 থেকে 70% এই এসএমই খাত থেকে অবদান রাখছে, কিন্তু সেখানে আমরা মাত্র 30%। আপনি অনেকগুলো প্রতিবন্ধকতার কথা বলেছেন, সেখানে আমরা কিভাবে বাড়াতে পারি এই জিডিপির পরিমাণটা? যেটা ভাই যেটা বললেন যে আমাদের গত সরকারগুলা এসএমই সেক্টরকে বা মাইক্রো বা কটেজ সেক্টরকে বুস্ট আপ করার জন্য সেই ধরনের কোনো পদক্ষেপ কিন্তু নেয়নি, এবং সেক্ষেত্রে রাজনৈতিক যেই দায়িত্ব বা অঙ্গীকার এই জায়গাতে হচ্ছে একটা ঘাটতি ছিল। সুতরাং ভাইয়ের সাথে আমি এই পার্টটা বলবো যে আজকে যেই আগামী নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এই বিষয়টাকে সুনির্দিষ্টভাবে ডিক্লেয়ার করতে হবে নির্বাচনী ইশতেহারে, এবং আমরা দেখতে চাই এই যে এসএমইদেরকে অন্যান্য দেশগুলো যেখানে জিডিপিতে 60 থেকে 70% নিয়ে যাওয়ার জন্য যে বিশেষ পরিকল্পনা বা পদক্ষেপগুলো নিয়েছিল, এবং সেই পদক্ষেপগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিল না, সেটা সুনির্দিষ্ট একটা প্ল্যানিংয়ের মাধ্যমে হয়েছে, একটা অ্যাকশন প্ল্যানের মধ্যে ছিল। এই বিষয়টা খুব জরুরি হয়ে গেছে, এবং এটা ছাড়া কিন্তু ইনফ্যাক্ট টোটাল বাংলাদেশের জিডিপির যেই আমরা যে স্বপ্নটা দেখছি, এই স্বপ্নটা কোনোভাবে বাস্তবায়ন হওয়া সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে সরকারের মূল দায়িত্বটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। আমরা দেখেছি গত কয়েক মাস ধরে বিভিন্ন সেক্টর থেকে কিন্তু ইতিমধ্যে আমরা নিউজ পেপারে দেখেছি যে কর্মসংস্থান সৃষ্টি হয়তো দূরের কথা, এখানে ব্যাপকভাবে বেকার হয়ে যাচ্ছে। যেটা আমিও বলেছি যে অনেক উদ্যোক্তা তাদের প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জায়গাতে হচ্ছে সুযোগটা আমরা নিতে চাই যে এই সেক্টর যেটা আগামীর বাংলাদেশের অর্থনীতিকে একটা বড় ভূমিকা পালন করতে পারবে, এবং বিশেষ করে আমাদের সামনে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জটা আছে।
আমি বলবো এখানেও সরকারের কাছে আমাদের আবেদন, নতুন সরকারের কাছে দাবি থাকবে যে এলডিসির বিষয়টা আসলে একটু প্রস্তুতি ছাড়াই হচ্ছে, ঘোষণা হয়েছে, সেটা কিভাবে রিভিজিট করা যায় এবং সেটার কিছু আইনি পদক্ষেপ আছে, প্রক্রিয়া আছে, এবং সেটার জন্য আমরা দেখেছি গত 2-3 বছর আগে থেকে আলোচনাটা হয়েছে, শুধু আলোচনা হয়েছে এবং মিটিং হয়েছে বা কমিটি গঠন করা হয়েছে, কিন্তু যেই জায়গাগুলোকে অ্যাড্রেস করে সুনির্দিষ্টভাবে কিছু সাজেশন ছিল এবং সেই জায়গাতে আমাদের পক্ষ থেকেও কিন্তু সাজেশন ছিল, আমরা এই জায়গাতে কোনো কাজ করার উদ্যোগটা দেখিনি। সুতরাং মূল কথাটা হচ্ছে যে সহজভাবে বোঝার জন্য যে এলডিসি গ্র্যাজুয়েশনে যেতে গেলে আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়ার যে সমস্ত এসএমই সেক্টরে যারা আছে বা মাইক্রো বা কটেজ সেক্টরে যারা কাজ করছে তাদের অপরচুনিটি বাড়বে তখন যখন হচ্ছে তাদের এই সুযোগটা নেওয়ার সক্ষমতা থাকবে। বরং আমরা দেখেছি এই সক্ষমতা বাড়ানোর জায়গাতে হচ্ছে অনেকগুলো টুলস আছে, এই টুলসে কোনোটাই হচ্ছে কোনো জায়গাতে ফোকাস করে কাজ করা হয় নাই। সুতরাং আমি ইতিমধ্যে কিন্তু বলে গেছি আমাদের হচ্ছে R&D, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, আধুনিক টেকনোলজি বা প্রযুক্তি কিভাবে আমাদের সেক্টরের উদ্যোক্তারা ব্যবহার করতে পারে এবং তাদের পণ্যটা বাজারজাত করতে পারার ক্ষেত্রে যে ব্যারিয়ারগুলো আছে স্থানীয় বাজারে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে, এবং সেই জায়গাতে ফাইন্যান্সিয়াল একটা বড় সাপোর্ট দিতে পারে। অর্থাৎ আমরা একটা সেক্টরকে বা একটা শ্রেণীকে যদি বুস্ট আপ করতে হয় বা আপডেট করতে হয়, এটা সংক্ষিপ্তভাবে শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্টের মধ্যে কাজ করলে হবে না বা অর্থ দিলে হবে না, টোটাল সাপ্লাই চেইনটাকে যদি ফোকাস করে একটা দূরদর্শীমুখী পরিকল্পনা করা হয়, সেই ধরনের একটা ভিশনারি প্ল্যান আমরা এই বিষয়ে আলাপ করতে চাই আরো, বিশেষ করে বিশ্ববাজারে আমাদের পণ্য কিভাবে রপ্তানি করা যায় বা সেখানে চ্যালেঞ্জগুলো কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় ফিরবো। তবে সময় হলো একটি বিরতির। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, কিছুক্ষণের মধ্যেই ফিরতে চাই আমরা, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবারে জানিয়ে দিতে চাই মুদ্রা বাজারের আপডেট। আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 159 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। একই সাথে আমরা স্বর্ণ এবং রূপার দাম দেখে নিতে চাই। স্বর্ণের দাম আমরা যদি দেখতে চাই, আজকের বাজারে স্বর্ণের দাম রয়েছে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ 2,08,167 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,98,696 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,70,318 টাকা, সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,41,648 টাকা। রূপার দাম দেখতে চাই, রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা যেটি সেটির দাম রয়েছে প্রতি ভরির দাম 4,246 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 4,047 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 3,476 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম 2,601 টাকা। দর্শক, আমরা মুদ্রা বাজার, স্বর্ণের বাজার এবং রূপার বাজার দেখে নিলাম। এবার একটু আজকের প্রধান প্রধান পত্রিকাগুলোর শিরোনামগুলো দেখে নিতে চাই। আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাদের বাংলা ভার্সনে এটি রিপোর্ট করেছে যে বিশ্ববাজারে চাল ও গমের দাম কমলেও তার সুফল পাচ্ছে না বাংলাদেশের ভোক্তারা। এই রিপোর্টটিতে যেটি আমরা দেখলাম যে আসলে বিশ্ববাজারে চাল এবং গমের দাম কমে, কিন্তু বাংলাদেশে গত বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে চালের দাম এবং গমের দাম বাড়ছে। সেই বিষয়টি বলছে বিশ্লেষক বা বিশেষজ্ঞরা কিন্তু সেখানে উদ্বেগ প্রকাশ করেছে যে দাম বাড়ছে কিন্তু বিশ্ববাজারে যখন বাড়ে আমাদের দেশে বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু যখন কমে তখন আর কমে না, এরকম একটি উদ্বেগ তারা এখানে জানিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল এক্সপ্রেস তাদের বাংলা ভার্সনে একটি রিপোর্ট করেছে অধিকাংশ মেগা প্রকল্পে নেই বীমা সুরক্ষা, বাড়ছে দুর্যোগপূর্ণ ঝুঁকি। এই জায়গাটাতে একটু কথা বলতে চাই। আমাদের সাথে অতিথি আপনারা আছেন, যে বিষয়টি বলতে চাই যে এই আমাদের গতকালকে যে বড় ধরনের একটি ঝুঁকি যে দুর্ঘটনা ঘটলো, বিশেষ করে ভূমিকম্প হয়েছে, সেখানে যে ভবনগুলোর যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেই জায়গাতে অনেক ভবনই কিন্তু এই বীমা করা নেই। সেই বিষয়টি নিয়ে তারা এই প্রতিবেদনটি করেছে। আমরা পরটি দেখতে চাই বণিক বার্তা, তারা বলছে যে টেলিযোগাযোগ এবং
ঔষধ ও রসায়ন খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন, এই শিরোনামে তারা রিপোর্টটি করেছে। পরেরটি দেখতে চাই, পরের শিরোনামটি আমরা দেখতে চাই, এটি করেছে ইত্তেফাক। তারা বলছে যে রমজান মাস সামনে রেখে 6 নিত্যপণ্যের আমদানি বেড়েছে। অর্থাৎ রমজান মাস সামনে, এখন আসলে এটি তড়িঘড়ি করে যারা আমদানিকারক তারা কিন্তু এই পণ্যগুলো আনছে, বিশেষ করে খেজুর, ছোলা, এই যেগুলো লাগে আর কি ইফতারের জন্য বা সেহরির খেতে, সেই বিষয়টি নিয়ে তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে। আমরা আলোচনায় ফিরতে চাই, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এসএমই খাতের চ্যালেঞ্জ সম্ভাবনা কী পর্যায়ে রয়েছে। সেখানে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে, সেটি মনে হয় আপনি বলছিলেন যে পণ্য বৈচিত্র্যকরণ এবং সেটি বিশ্ববাজারে আমাদের পণ্যটা রপ্তানির একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা বা দুর্বলতাগুলো কোথায়, যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে আবারও। আমি তার আগে একটু যুক্ত করতে চাই। আপনি দেখবেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর আমাদের কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছিল এক্সপোর্টের ক্ষেত্রে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন যে শুল্ক নীতি ঘোষণা করেছে, তারপর আমরা দেখছি, আমি রিসেন্টলি ইন্টারন্যাশনাল কয়েকটা ফেয়ারে গিয়েছিলাম, বায়াররা কিন্তু চায়না থেকে সরে আসতে যাচ্ছে। আজকে থেকে 25 থেকে 30 বছর আগে চায়না প্লাস কনসেপ্টটা হয়তো অনেকে জানে, যেই সুযোগটা কিন্তু আমরা নিতে পারিনি, মূলত ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড সুযোগটা নিয়েছে। এই জায়গাতে হচ্ছে আমরা দেখেছি যে বায়াররা এই সমস্ত দেশগুলোতে যেহেতু ইতিমধ্যে কিছু বিনিয়োগ হয়েছে, বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোকে চিন্তা করছে, অর্থাৎ এটা হচ্ছে একটা পজিটিভ সিগন্যাল। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের যে কথাটা আমি ইতিমধ্যে বলেছি যে ইন্টারন্যাশনাল মার্কেট ডাইভার্সিফিকেশন এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু অগ্রগতি কিন্তু খুবই কম। এবং এটা আমি অনেকটা বলবো যে 20-25 বছর ধরেই শব্দটা শুধু শব্দের মধ্যেই আছে। সেই জায়গাতে আবারও বলছি যে ইন্টারন্যাশনাল মার্কেটে একটা কালার ট্রেন্ড আছে, ফ্যাশন আছে, ডিমান্ড আছে। ওই প্রোডাক্টগুলো যদি আমাদের উদ্যোক্তারা তৈরি করার সক্ষমতা না করতে পারে, তাহলে কিন্তু সুযোগ থাকলেও সেই সুযোগটা আমরা নিতে পারবো না। পাশাপাশি আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করছে, তাদের যে প্রোডাকশনের যে ভলিউমটা বা স্কেলটাকে তারা অনেক আপগ্রেড করেছে। সেই জায়গাতে কিন্তু তারা স্কিল লেবার ফোর্সের সাথে সাথে কিছু টেকনোলজি ব্যবহার করছে। অর্থাৎ আমরা বলি যে মাঝপথে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, বাঁশ দিয়ে একটা আস্ত বাঁশ তারা বেশ কিছু মেশিন ব্যবহার করার পরে ফাইনাল স্টেজে যখন হচ্ছে একটা চিকন হচ্ছে, ফালি হচ্ছে, সেটা দিয়ে তারা শুধুমাত্র হিউম্যান রিসোর্স ব্যবহার করে ফিনিশিং প্রোডাক্টটা করছে, কিন্তু মাঝখানে কিন্তু তারা কোনো ধরনের হিউম্যান রিসোর্স ব্যবহার করছে না। একই ধরনের প্রোডাক্টটা যখন বাংলাদেশের কোনো উদ্যোক্তা করছে, সে একবার বাঁশ কাটা থেকে শুরু করে পুরো প্রসেসটা করতে গিয়ে তাদের কস্ট অফ প্রোডাকশন বা আমি সহজভাবে বলি যে লেবারের এঙ্গেজমেন্টটা অনেক বেশি করতে হচ্ছে। সুতরাং এই জায়গাটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। পাশাপাশি মার্কেটের কিছু ডিমান্ড আছে, আমরা দেখেছি, আমরা শিখেছি গার্মেন্টস থেকে শুরু করে, গার্মেন্টস এবং টেক্সটাইলে যেটা হয়, এখানে কাউকে রিসার্চ বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করছে না, বায়াররা ডিজাইন দিয়ে দিচ্ছে। এই যে এসএমই সেক্টরে যে হ্যান্ডিক্রাফট বলেন, জুট বলেন, লেদার বলেন, অন্যান্য প্রোডাক্টগুলি বলেন, এই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের ব্র্যান্ডিংটা সেভাবে পরিচিত না, যে কারণে আমাদেরকে রিসার্চ করতে হয়, আমাদেরকে প্রোডাক্ট ডেভেলপ করে ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে সরাসরি যেতে হয় রিলেশনটাকে ডেভেলপ করার জন্য। এই ক্ষেত্রে আমরা যেটা শিখেছি, ওই মার্কেটে যেই ধরনের ডিজাইন বা যে ধরনের কালার বা যে ধরনের ফিনিশিংটা বা শেপটা চায়, সেই ধরনের পণ্য তৈরি করার বোঝার একটা দুর্বলতা, এবং সেই বুঝে সেই পণ্যটা তার মধ্যে রিফ্লেকশন করে সেই পণ্যটা রাইট প্রোডাক্টটা তৈরি করে নিয়ে যাওয়াটা এবং সেখানে ডিসপ্লে করা। এবং সেই ক্ষেত্রে আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা যে সমস্ত ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে যাই, এখানে একটা বড় বিনিয়োগ করা দরকার, যেটা এসএমইদের কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ আমরা মেলাতে যাব এবং সেই শুধু গেলেই হবে না, আগে থেকে 6 মাস আগে থেকে ওই মার্কেটের ডিজাইন অনুযায়ী, কালার অনুযায়ী পণ্য রাইট প্রোডাক্টটা আমরা তৈরি করে নিতে পারলাম কিনা, এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সাপোর্ট দেওয়ার মতো সেই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান নাই। এবং এই ক্ষেত্রে অন্য দেশগুলো যেটা ইতিমধ্যে বলেছে, তাদের সার্ভিস সেন্টার বা ইনস্টিটিউট আছে, এবং যারা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটা লিঙ্কেজ আছে। অর্থাৎ তারা এই গ্রোথটাকে গ্রো করার ক্ষেত্রে এক ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে তারা সাপোর্টিং অর্গানাইজেশনগুলো করেছে, রিসার্চ অর্গানাইজেশনগুলো করেছে, এবং মেট্রিক্সগুলো কীভাবে ইমপ্রুভ করা যায়। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে ট্যারিফ ইস্যুতে ট্রাম্পের ঘোষণার পর চায়না থেকে বের হয়ে অন্য দেশগুলোতে যাওয়ার যাত্রায়
বাংলাদেশ সামিল হতে গেলে এই জায়গাটাতে খুব গুরুত্ব দেওয়া দরকার যে এসএমইরা যে সমস্ত পণ্যগুলো তৈরি করছে সেই পণ্যগুলাই কিভাবে বিশ্বমানের যাত্রায় সামিল হতে পারে। এই জায়গাতে যে রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেকনোলজি এবং স্কিলের যে ঘাটতিটা আছে এটাকে চিন্তা করতে হবে। সেক্টর ওয়াইজ যে পটেনশিয়ালিটি আছে, রপ্তানি নীতিতে, শিল্প নীতিতে কিন্তু বেশ কিছু সেক্টরকে ঘোষণার মধ্যে আনা হয়েছে, কিছু নীতি সহায়তা দেওয়ার চেষ্টা হচ্ছে। এই জায়গাতে আমি মনে করি যে সময় এসেছে যে এই সেক্টর ওয়াইজ কিভাবে এনহ্যান্স করতে গেলে আমরা আমাদের উদ্যোক্তাদেরকে যেই চ্যালেঞ্জগুলো আছে সেখানে সাপোর্ট দেওয়া যায়। পাশাপাশি আমি বলবো আমাদের রপ্তানি চিত্রের মধ্যে দেখবেন যে আমরা পুরোটাই হচ্ছে যে সমস্ত দেশগুলোতে জিএসপি ফ্যাসিলিটি পাচ্ছে, অর্থাৎ ইম্পোর্ট ট্যাক্স দিতে হচ্ছে না যে বায়ারদেরকে, সেই সমস্ত দেশগুলোতে আমাদের মোটামুটি একটা যাত্রা আছে। কিন্তু বাইরে যে সমস্ত দেশগুলো আছে সেখানে কিন্তু হিউজ একটা অপরচুনিটি আছে, কিন্তু সেখানে হচ্ছে ট্যাক্স বেরিয়ে আছে। ইন্ডিয়া রিসেন্টলি হয়তো দেখবেন যে ইউকের সাথে একটা ট্যাক্স নিকিশেট করেছে, জিরো ট্যাক্সে তারা হচ্ছে এক্সপোর্ট করতে পারবে। ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকটা দেশে তারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, 5 থেকে 6টা দেশে তারা রেজাল্টটা পেয়ে যাচ্ছে যে তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন, এই যারা কাজ করছে তারা কিন্তু এই ধরনের উদ্যোগগুলো নিয়েছে। আমি বলবো সরকারের কাছে যে সিরিয়াসলি এই বিষয়টাকে ভাবা যে আমাদের জিএসপি ফ্যাসিলিটির বাইরে যে সমস্ত দেশগুলো আছে সেখানে বায়োল্যাটারাল এগ্রিমেন্টের আওতায় আমরা কিভাবে অন্যদের সাথে কম্পিটিটিভ করতে পারি। এবং সর্বোপরি আমাদের মার্কেটিং যেহেতু একটা বড় চ্যালেঞ্জ, ব্র্যান্ডিং এর একটা ঘাটতি আছে, এখানে পজিটিভ ব্র্যান্ডিং আনার জন্য এপিবির বর্তমান যে ভিসি আসছেন আমার মনে হয়েছে গত সপ্তাহে ওনার কাছে কথা বলার সুযোগ হয়েছিল, উনি খুব পজিটিভ। বাট এই ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম বা ই-কমার্স বেস যে মুভমেন্টগুলো সারা ওয়ার্ল্ডে একটা বড় ধরনের যাত্রা শুরু করেছে, এই জায়গাতে আমাদের এসএমইদের পণ্য বিক্রয় করার ক্ষেত্রে কি ধরনের ফ্যাসিলিটি দেওয়া যায়। এবং বাংলাদেশ ব্যাংকে একটা নেগেটিভ পলিসি আছে, আমরা অনলাইনে ডলার এক্সপোর্ট করতে গেলে কিন্তু বেশ কিছু বেরিয়ে আছে, সেটা কিভাবে সমাধান করা যায়। সুতরাং এই বিষয়গুলো আসলে ভাবা দরকার। আপনি তো এই বিষয়ে বেশ কিছু গবেষণা আপনার আছে, একটু যদি বলতেন যে এই যে পণ্য বৈচিত্র্যকরণ এবং রপ্তানির ক্ষেত্রে আসলে এই বিষয়টি নিয়ে যদি বলতেন। হ্যাঁ, পণ্য বৈচিত্র্যকরণের যে বিষয়টি সেটা নিয়ে আমরা আসলে অনেকটাই থমকে আছি। মানে গত প্রায় 2.5 দশক ধরে আসলে এই বিষয়ে কথাবার্তা হচ্ছে ঠিকই, নীতিগত পর্যায়ে বিভিন্ন রকমের প্রস্তাবও দেওয়া হচ্ছে, কিন্তু সেটা ম্যাটেরিয়ালাইজ হচ্ছে না। সেটা বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় যেটা বাধা, যেটা মনে হয় বললেন যে আমরা শুধু জিএসপি বা ওই সিমিলার যে ফ্যাসিলিটিগুলো আছে যে দেশগুলোতে সেগুলোকে টার্গেট করছি। তবে এখন কিছু কিছু পলিসি শিফট হচ্ছে। এখন কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি যে ঠিক আছে আমরা আফ্রিকাতে যাব, আমরা আমাদের ফুটপ্রিন্টে যে ওশেনিয়া যে রিজনটা আছে বা একই সঙ্গে যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি সেখানে একটু বাড়াবো, অন্যদিকে ল্যাটিন আমেরিকার দেশগুলো বিশেষ করে যে পেরু, চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল সেদিকে হয়তো আমরা একটু যাওয়ার চিন্তা করবো। তো সেগুলো এখনও চিন্তার মধ্যে আছে, আস্তে আস্তে আমরা সেদিকে যাচ্ছি, কিন্তু সেখানে একটু জোরে সরে যেতে হবে। তো সেটার জন্য আসলে সবসময় যেটা আমি বলে থাকি, মানে ইকোনমিক্স সেটাই বলে, যেটা হচ্ছে যে আসলে পিপল রেসপন্ড টু ইনসেন্টিভস। মানে আমরা আসলে ঠিক মতো ইনসেন্টিভটা দিচ্ছি কিনা এবং যে সেক্টরে যে ইনসেন্টিভটা প্রয়োজন সেটা দিচ্ছি কিনা। মানে গাছের দুর্বল হলে সেটাতে সার দিলে, যে কোনো সার দিলে তো হয় না, বা তার রোগটা নির্ণয় করে সেখানে দিতে হয়। তো ওই রাইট ইনসেন্টিভটা ডিজাইন করাটা খুব জরুরি এখানে একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো কতগুলো প্রতিষ্ঠানকে একটু ঢেলে সাজাতে হবে। তার মধ্যে একটা আছে কিন্তু এএসএমই ফাউন্ডেশন, হ্যাঁ, আবার একটা আছে যে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার একটা আছে। তো তারা কি করে, তারা কিন্তু ডিজাইন এগুলোর ক্ষেত্রে কিছু তারা হেল্প করে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে অত্যাধুনিক পণ্য তৈরি করা এবং বিশেষ করে যে সমস্ত বড় বড় দেশ রয়েছে এবং যেমন চীন, তাদের সাথে কম্পিট করার জন্য আমাদের এই এসএমইগুলোর যে এক ধরনের যে একটা নতুন করে একটা ডিজাইন করার জন্য এক ধরনের রেগুলেশন প্রয়োজন। হ্যাঁ, তো এই জিনিসগুলোর জন্য আমাদের যে সেই লেটেস্ট ডিজাইন, সেই টেকনোলজি, ওগুলোর কথা কি আমরা একটু চিন্তা করছি? এই আপগ্রেডেশনটাই তো আসলে খুব দরকার। মানে এই ট্রেডিশনাল ওয়েতে যতটুকু তো পারছেন তারা করছেন, কিন্তু এখন আরেকটা নতুন স্টেজে নিয়ে যেতে হবে। এর দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয়টা হলো যে আসলে এই মার্কেট অ্যাক্সেস, তো সেইটার জন্য আমাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি কাদের? আমাদের মিশনগুলোর। এখন যে এক ধরনের কথাবার্তা আছে বা আমাদের যারা ডিপ্লোমেট তারা বলে থাকেন, আমি তাদের কোনো দোষ দিব না, কিন্তু তারা আসলে এই অভ্যাসের মধ্যে আছেন যে আমাদের কাছে কেউ এসে একটু অ্যাপ্রোচ করবে তারপরে আমরা রেসপন্ড করব। কিন্তু এখন উল্টাটা করতে হবে, মানে যেখানে তারা যাচ্ছেন দায়িত্ব নিয়ে আমাদের মিশনগুলো, এবং ওইখানে একটা কমার্শিয়াল কাউন্সিলও থাকে, মোটামুটি অনেকগুলো মিশনে আমরা একটা কমার্শিয়াল কাউন্সিলের তৈরি করেছি। তো তাদের দায়িত্ব হবে যে ওই বাজারে কোন পণ্যের কি ধরনের চাহিদা রয়েছে এবং আমাদের কোন পণ্যটা ওই দেশের চাহিদা পূরণ করতে পারে, তো সেই রকম একটা পলিসি তৈরি করা যে এবং রেসপন্ড করা। তো এইভাবে করতে পারলে আমি মনে করি কি যে তাদের সুযোগ আছে, সরকার তো তাদেরকে বসিয়ে রেখেছে যে বাংলাদেশের স্বার্থ ওই দেশে কিভাবে
রক্ষিত হবে, তো সেটা দেখার জন্য। তো এখন কমার্শিয়াল যে উইং, তাদের দায়িত্ব হবে হলো যে ওই মার্কেটের অ্যাক্সেস করা, তো এবং একই সঙ্গে যে ওইটা পুরোটা নিরূপণ করে আমাদের যারা এখানকার উৎপাদনকারী, বিশেষ করে এসএমই খাতে যারা রয়েছেন তাদেরকে বলা, এবং এর পাশাপাশি এই আমাদেরকে উল্টো দিক থেকে চিন্তা করতে হবে যে বাংলাদেশে যারা আছেন বিদেশি মিশন তারা কি করে, তারা কিন্তু গিয়ে গিয়ে দেখে যে কোথায় কোথায় তাদের কি পটেনশিয়াল আছে, কিন্তু আমরা করি উল্টাটা। তো এখন আমাদের তো দায়িত্বটা পরিবর্তন করতে হবে, এবং এই জায়গাতে আমি মনে করি যে সরকার সম্পূর্ণভাবে সহযোগিতা করে, মানে মূলত যে বাংলাদেশের থেকে যে সরকার, তো তারা কিন্তু দায়িত্ব দিয়েছে আমাদের এমপ্লয়ীদের, তো সেটা একটু করতে হবে, করলে আমি মনে করি যে এসএমই খাতটা ঘুরে দাঁড়াতে পারবে। জনাব এবং আমরা আলোচনা থাকবো, তবে সময় আরেকটি বিরতির। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আরও একটি বিরতির সময় হলো, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। আমরা আলোচনায় ছিলাম যে এসএমই খাতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আছে। একটি রিপোর্ট আছে আমাদের হাতে, দিনাজপুরে একটি গ্রাম পোলট্রি শিল্প করে পুরো গ্রামের চিত্র বদলে দিয়েছে। আমরা সেই রিপোর্ট একটু দেখতে চাই। দিনাজপুরের বিরল উপজেলার প্রত্যন্ত অঞ্চল বিলাইমারি কাজীপাড়া গ্রাম। এই গ্রামের যুবকরা চাকরির পিছনে না ঘুরে গত কয়েক বছরে মন দিয়েছেন খামারে। প্রায় বাড়ি বাড়ি গড়ে উঠেছে মুরগির খামার। খামারের খাবার থেকে শুরু করে মুরগির পানি পান করা পর্যন্ত অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার হয়েছে। এখানকার উৎপাদিত ডিম চলে যাচ্ছে স্থানীয় সহ শহরের ছোট বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। 1000 থেকে শুরু করছিলাম, বর্তমান আমার এখন 5500 মুরগি। সেটা 2015 সাল থেকে নিয়ে 2025 সাল এখন বর্তমান এই পর্যন্ত আমি আসে দাঁড়াইছি। এই খামারে অনেক বেকারদের কর্মসংস্থান হয়েছে, আবার অনেকেই হাতে কলমে শিখে উদ্যোক্তা হচ্ছেন। সবাই তো চাকরি করতে চায়, বা সবাই অনেক চাকরির পিছনে আর কি ঝুঁকতেছে। আসলে আমার এই বিজনেসটাকে খুব ভালো লাগছে, আমি এই জন্য এই বিজনেসটা করতে যাচ্ছি আর কি। আমাদের 1000 মুরগি যদি কেউ শুরু করে, আপনার 10 বিঘা জমিও পারবে না সঙ্গে। স্থানীয় সমবায় অফিস জানায়, দলগতভাবে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে বেকার যুবকদের স্বাবলম্বী হতে সহযোগিতা করছেন তারা। সমিতির সদস্য হলে এখানে তারা নিয়মিত মাসিক সভা, নিয়মিত সঞ্চয়, নিয়মিত শেয়ার, এইগুলো তারা একত্রিত করে তারা নিজেদের ভাগ্য নিজেরাই উন্নয়ন করতে পারে। স্থানীয় প্রাণী সম্পদ দফতর মুরগির খামার তদারকি সহ সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা যে কোনো তরুণ উদ্যোক্তাদের এই লেয়ার খামার করার জন্য উৎসাহ প্রদান করি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করি। আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তরুণ উদ্যোক্তারা বা খামারিরা যখন আমাদের কাছে আসেন, আমরা পরামর্শ প্রদান করি। শুধু বিরল উপজেলায় প্রায় 100টি ডিম উৎপাদনকারী মুরগির খামার রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। খুব ছোট্ট করে যদি বলতেন, যে এখানে বলা হচ্ছে যে দেখলাম যে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে ঋণ দিয়ে সহযোগিতা করার কথা বলছিলেন ওই সরকারি কর্মকর্তা, কিন্তু একটি বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা হয়েছে যে 29 সালের মধ্যে 27% এসএমই খাতে বরাদ্দ দেওয়ার বাধ্যবাধকতা করেছে, এটির বাস্তবতা কি দেখছেন? না, আগেও আমরা দেখেছি যে আসলে এই টার্গেট করা হচ্ছে সেগুলো ফুলফিল করা হচ্ছে না। আর আমি মনে করি যে আসলে এই পুরো যে এই ব্যাংকের যে এখন পুরো ব্যাংকিং সিস্টেমে যে একটা কন্ট্রাকশন মনিটারি পলিসি আছে, সেটাকে নমনীয় করতে হবে। নমনীয় করে সুদের হারের একটা টার্গেট করতে হবে। এই টার্গেট করলে তখন এই যেটা আছে যে 27% সেটা ফুলফিল হবে। আর যদি সুদের হার বেশি থাকে তাহলে কিন্তু এই টার্গেট করে কোনো লাভ হবে না। এই জায়গাতে আমাদের পরিবর্তনটা দরকার। মনে ভাই একটু যদি সংক্ষেপে বলতেন। আমি বলবো যে সর্বশেষ যে আপনি এক্সপোর্টের কথা বলছিলেন, গার্মেন্টস সেক্টর যেভাবে বিভিন্ন ধরনের নীতি সহায়তা পেয়েছে, আমাদের যে গার্মেন্টসের বাইরে যে সেক্টরগুলো আমরা বুস্ট আপ করতে চাই, বড় পরিসরে নিয়ে যেতে চাই, সরকারকে চিন্তা করতে হবে তাদেরকে সেই ধরনের কি ধরনের নীতি সহায়তা দেওয়া যায়। যেমন উদাহরণ দিচ্ছে, টিডিএস নামে নতুনভাবে ছোট ছোট উদ্যোক্তাদেরকে ট্যাক্স আরোপ করা হয়েছে, বা আমরা ভ্যালুয়েশন করতে গেলে বন্ডের সুযোগটা নিতেই হবে। এটা ধন্যবাদ জনাব মুন্না ভাই এবং মাহফুজ কবির, আপনাদেরকে এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা পর্ব। দর্শক, এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের শেষ হলো আমাদের আজকের আপন ফ্যামিলি বিজনেস আওয়ার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।